রামিসা হত্যার বিচার 1 মাসে নিশ্চিত করা হবে ঘোষণা প্রধানমন্ত্রীর। ময়মনসিংহে নজরুল জয়ন্তী ও খাল খনন উদ্বোধন। শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর। আজ আদালতে দাখিল হতে পারে মামলার তদন্ত প্রতিবেদন। তদারকি ও পরিকল্পনাহীন জেন্ডার বাজেট, সুবিধাবঞ্চিত নারীরা নারী বান্ধব প্রকল্পে গুরুত্বের তাগিদ অর্থনীতিবিদদের। শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল স্থানীয়রা। শাস্তির দাবিতে থানা ফটকে বিক্ষোভ। ফরিদপুরে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, অনুসন্ধান করায় দেশ টিভির সাংবাদিকের উপর হামলা। এক যুগ ধরে বেহাল বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সাতমাথা ফুলতলা সড়ক খানাখন্দ আর জলাবদ্ধতাই হয়ে উঠেছে নিত্যসঙ্গী। এবং হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীর হামলা, পথচারী আহত, সিক্রেট সার্ভিসের গুলিতে হামলাকারী নিহত। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি নাভিলা হাসরাত। এবার বিস্তারিত। আগামী 1 মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিশু বা নারী নির্যাতন কোনোভাবেই মেনে নেবে না সরকার। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ময়মনসিংহে ত্রিশালে এটি প্রথম সফর। তাই তো প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মানুষের এমন ঢল। শনিবার ত্রিশাল পৌঁছলে খাল পুনর্খননের উদ্বোধনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিনের কর্মসূচি উদ্বোধন করেন তিনি। জাতীয় কবিকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুর আঁকা কাজী নজরুল ইসলামের ছবি গ্রহণ করেন তিনি। বলেন, প্রায় 2 দশক পর জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে। এটি জাতি হিসেবে দৈন্যতার পরিচয় দেয়। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দীর্ঘদিনের ফ্যাসিবাদ শাসন, ফ্যাসিবাদ পরবর্তী সময়ে সামাজিক ও ধর্মীয় অপসংস্কৃতির কথা। বলেন, 1 মাসের মধ্যে শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জাতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম একটি অবিস্মরণীয় নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাজী নজরুলের জীবন ও কর্ম বিশ্ব সাহিত্য দরবারে আরো বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্ব সাহিত্য দরবারে আরো বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তার জীবনবোধ, তার জীবন দর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে। এ সময় সবাই মিলে একটি স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবচেয়ে যেটি বড় অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। একটা ফ্রিডম দিন তো। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টি করে যারা আইনের শাসন প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নিয়ম মেনে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে। ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধনের পর সমাবেশে প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানান। ময়মনসিংহে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সকাল 9:30টায় নিজের বাসভবন থেকে সড়ক পথে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। দুপুর 2টার কিছু সময় পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা ধরার খাল প্রায় 47 বছর পরে পুনঃখনন করতে বৈলর ইউনিয়নের কানহর গ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী। পুনঃখনন উদ্বোধনের পর খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন সরকার প্রধান। পরে সেখানে আয়োজিত সমাবেশে অংশ নেন তিনি। এ সময় দেশকে পুনর্গঠন ও দেশের উন্নয়নে দেশের সব নাগরিকের অংশগ্রহণের উপর জোর দেন সরকার প্রধান। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে
সক্রিয় করে তুলতে হবে। ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বিচার প্রসঙ্গে সরকার প্রধান বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি সরকার। আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। দেশের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছেন তদন্ত কর্মকর্তা। শনিবার সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এ তথ্য জানিয়েছে। আজকের মধ্যে এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হতে পারে। এর আগে গেল মঙ্গলবার বেলা 11:30টার দিকে পল্লবীর একটি বাড়ির 3 তলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান। ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকে। পরে বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সোহেল রানা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট ঈদের আগেই দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। মামলাটির বিচার কাজ দ্রুত শেষ করার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, ঈদের ছুটির পরপরই এই নৃশংস হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। এবার 2026-2027 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। বৈষম্য দূর করতে 2009 সাল থেকে নারীর উন্নয়নে বরাদ্দ দেওয়া হয় জেন্ডার বাজেট। নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতি বছরই বাজেটে জেন্ডার সমতার কথা বলা হয়, বরাদ্দও বাড়ে। এরপরও প্রশ্ন থেকে যায়, প্রান্তিক নারীরা এ বাজেটের সুফল কতটা পান? বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা আর তদারকির অভাবে এখনো অবহেলিত সুবিধাবঞ্চিত বৃহৎ নারী জনগোষ্ঠী। মাগদুর আমিতির রিপোর্ট। বিয়ের মাত্র 1.5 বছর, রঙিন সংসারের স্বপ্ন ডানা মেলার আগেই ভেঙে চুরমার হয়ে যায় রাজধানীর করাইল বস্তির মর্জিনা বেগমের। মুখ ফিরিয়ে তার স্বামী বিয়ে করেন আরেকটা, কিন্তু মর্জিনার দায়িত্ব নেবে কে? 3 সন্তান আর বৃদ্ধা মাকে নিয়ে করাইল বস্তির এক কোণঠাসা ঘরে মর্জিনা জীবন যুদ্ধ লড়ছেন। তিনি জানেন না জেন্ডার বাজেট কি। সুবিধাবঞ্চিত অসহায় নারীদের সুরক্ষার জন্য সরকারের কোটি কোটি টাকার এ তহবিলের কথা অজানা তার। পাননি কখনো কোনো ভাতা। এই 3টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চার বেলা একবেলাও পাই নাই, এমনি নাম দিছি। সবাই তো চায় যে একটা কিছু আমরা পাই সরকারের থেকে, সরকারে দিব, কিন্তু হয়তো দিছে, আমরা তো আর জানি না, কিন্তু দিছে না। আমরা মর্জিনা বেগমের মতোই সমাজের নানা প্রান্তে রয়েছে হাজারো অসহায়ত্বের গল্প। বাজেট আসে যায়, বরাদ্দ বাড়ে, ফাইল ভারী হয়, কিন্তু অসহায় নারীদের কষ্টের যেন শেষ নেই। প্রতিবন্ধীরা তা তো বাতা পায়, ওখানে আমরা ভালো মানুষ প্রতিবন্ধী ওই গরব হয়েছি, আঙ্গর কেউ চক্ষু বাসে না। আমরা ফের চলে আসো, একদিন না থাকলে ফুলাফুরি উপাস থাকে, একজন তো গ্যাস আয় গানো লাগে, সময় না খায় তাহা লাগে। 2009-10 অর্থ বছরে জেন্ডার বাজেটে বরাদ্দ ছিল 27,248 কোটি টাকা, যা মোট বাজেটের 24.65%। এরপর থেকে প্রতি অর্থ বছরেই এ বরাদ্দ বেড়েছে। 2024-25 অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল 2,71,818 কোটি টাকা, যা মোট বাজেটের 34.11%। কিন্তু গেল অর্থ বছরে এ খাতে বরাদ্দ কমিয়ে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আইনগত দিক থেকে সুনির্দিষ্টভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। সংবিধানে সেখানে একটি আর্টিকেল রয়েছে যেখানে কিন্তু খুব স্পষ্টভাবেই বলা রয়েছে, নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য বিভিন্ন সময় বিশেষায়িত বিভিন্ন আইন করতে হবে বা তাদের উন্নয়নের জন্য বিভিন্ন আইন করতে হবে। এবং এই আর্টিকেল, এই জিনিসটা থাকা মানেই কিন্তু এই অনুচ্ছেদের থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে এখন পর্যন্ত আমাদের জন্য কিন্তু এই
আলাদাভাবে স্পেশালাইজভাবে কিন্তু এই বরাদ্দগুলো দেওয়া প্রয়োজন রয়েছে। বাজেটে নারী বান্ধব প্রকল্পে গুরুত্ব দেয়া ও নারী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই ধরনের জায়গাগুলোকে কেন্দ্র করে বাজেটের বরাদ্দ কতটুকু হচ্ছে এবং সেটার মাধ্যমে সঠিকভাবে সেই ধরনের প্রকল্পগুলো রয়েছে কিনা এবং সেই প্রকল্পগুলোকে কেন্দ্র করে বরাদ্দ বাড়ানো দরকার। 2026-27 অর্থ বছরের বাজেটে সুষ্ঠু বন্টনের জন্য যথাযথ নজরদারি বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। বিগত সরকারের সময় শুধু একটি জেলায় এলজিআরডি থেকেই 3.5 কোটি টাকা লোপাট হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা আর না ঘটে সেজন্য সব প্রকৌশলীদের সজাগ থাকতে হবে। স্বাধীনতার পর থেকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ দেখতে চায় বলেও জানান তিনি। যে বিগত সরকারের আমলে, সরকারের আমলে একটি জেলায় 3.5 কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি। জুলাই গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বোধ সৃষ্টি হয়েছে। সেই বোধটি হচ্ছে যে আমরা একটা নতুন একটা বাংলাদেশ চাই। স্থানীয় সরকার বিভাগে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের সব অনিয়ম ও দুর্নীতির তদন্তে 7 সদস্যের কমিটি করেছে সরকার। শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সচিবের সই ছাড়াই একটি প্রকল্পের ফাইল অনুমোদন করেছিলেন। পিরোজপুরের উন্নয়ন প্রকল্পেও অনিয়মের অভিযোগ তোলেন তিনি। প্রতিমন্ত্রীর দাবি, একটি প্রকল্পের টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় 6,000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ কারণে গত 2 বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। 9 জানুয়ারি হতে 17 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সময়কালে আমাদের এই মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা এই বিষয়টি অনুসন্ধান করবার জন্য আমরা 7 সদস্যের একটি কমিটি করেছি, যেটি 12ই মে প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে এবং তাদেরকে 60 দিন সময় দিয়েছি। এই সময়ের মধ্যে প্রতিবেদন দেবে এবং এর মধ্যে আওয়ামী লীগের সরকারের সময়কাল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালও এর মধ্যে রয়েছে। ঈদের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ব্যস্ততা বেড়েছে গাজীপুরের সড়ক মহাসড়কে। এই নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, মহাসড়কে ঘরমুখো মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং কোনো অভিযোগ করেছেন কিনা যাত্রীরা, জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। আজ সকাল থেকে যাত্রী চাপ কিছুটা বেড়েছে। আজ থেকে বলা যায় যে ঈদ যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমি মহাসড়কের ঘুরে এখন একটি বাস কাউন্টারে রয়েছে এবং এখানকার চিত্র যদি দেখাই, কাউন্টারে কথা বলেছিলাম, তারা বলছেন যে আজকে সকাল থেকে দূরপাল্লার যাত্রীদের চাপ বেড়ে গিয়েছে এবং শিল্পাঞ্চল গাজীপুরে পোশাক কারখানা 3টি ধাপে ছুটি হবে। 2834টি পোশাক কারখানা এখানে রয়েছে বলে শিল্প পুলিশের যে পুলিশ সুপার রয়েছে তিনি আমাকে জানিয়েছেন এবং এই আজকে থেকে বিকেল থেকে প্রথম ধাপে হয়তো পোশাক কারখানা ছুটি হতে পারে, এখনো আসলে সিদ্ধান্ত হয়নি। ছুটির পরপর যখন বেলা আরও বাড়বে তখন হয়তো যাত্রী চাপ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকেই কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে, যার ফলে কাউন্টারে তারা বলছেন যে যাত্রী চাপ যতই সময় যাবে ততই আসলে বাড়তে পারে। এবং শিল্পাঞ্চল গাজীপুরে এই যে আপনার যাত্রী চাপ যেহেতু একসাথে পোশাক কারখানা ছুটি হলে বেড়ে যায়, যার ফলে এখানে কয়েকটি ধাপে আসলে সরকার সিদ্ধান্ত নিয়েছে ছুটি দেওয়ার। আমি একটু কাউন্টারে যিনি রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। তো সব মিলিয়ে বলা যায় যে গাজীপুরে ঈদযাত্রার চাপ সকাল থেকে শুরু হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে পারে। গাজীপুর থেকে ছিল নাবিলা।
শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে সদর থানা ফটকে বিক্ষোভ করেন তারা। শনিবার রাতে পৌর শহরের খোয়ারপাড় এলাকায় গণপিটুনির ঘটনাটি ঘটে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, প্রায় 5 মাস আগে শেরপুর শহরের সজবর খিলাব মহল্লার অভিযুক্ত এনামুলের বাসায় ভাড়া ওঠেন গৃহবধূ ও তার স্বামী। কাজের সুবাদে গৃহবধূর স্বামী বাইরে থাকার সুযোগে এনামুল গৃহবধূকে বিভিন্ন সময় মেসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে শনিবার দুপুরে এনামুল কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে তার মুখ চেপে ধর্ষণ করে। পরে গৃহবধূ তার পরিবারের লোকজনকে ঘটনাটি জানালে রাতে স্থানীয়রা এনামুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। ধর্ষণ করা হয়েছে সন্দেহে একজনকে গণপিটুনি দেওয়া হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের যে ফোর্স পাঠাই, ধর্ষক সন্দেহে যে ব্যক্তি তাকে আমরা থানায় আমাদের পুলিশ হেফাজতে নিয়ে আসি এবং পাশাপাশি আমরা ভুক্তভোগী ও তার পরিবারকে বলি থানায় এসে আমাদের সাথে বিস্তারিত বলতে। ফরিদপুরে 14.5 কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। এ নিয়ে অনুসন্ধানে নামলে প্রথমে টাকার প্রলোভন দেওয়া হয় দেশ টিভির সাংবাদিককে। রাজি না হলে দেওয়া হয় হুমকি। এরপরও অনুসন্ধান অব্যাহত রাখায় হামলা করা হয় দেশ টিভির সাংবাদিকের ওপর। আপনি একটা পার্সেল আছে তো দিতে চাইছিলাম, সাইড পাই দিয়েছি। প্রায় 14.5 কোটি টাকার সড়ক উন্নয়নের এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2025-এর জানুয়ারিতে, কিন্তু প্রায় 1.5 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি কাজ। যেটুকু কাজ হয়েছে তার গুণগত মান নিয়ে আছে প্রশ্ন। প্রকল্পের অনিয়মের তথ্য আসার পর সরেজমিনে অনুসন্ধানে নামে দেশ টিভি টিম। শুরুতেই আসে বাধা। সংবাদ প্রকাশ না করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান থেকে দেয়া হয় টাকার অফার। এতে রাজি না হলে শুরু হয় হুমকি ধমকি। ওরা যাইতেছে, আপনি ওদের সাথে না না ভাই, আমি দেখার মতো মানসিকতা না ভাই। কি সমস্যা নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ, সমস্যা আছে, মানসিকতা নাই, পরে কথা বলবো। যদি আপনি থাকেন ওরা যাইতে একটু কথা বলে আসতো, আপনার একটু সাপোর্ট হইতো। না ভাই, এখন কথা বলতে চাচ্ছি না ভাই। তবুও দমে যায়নি দেশ টিভি টিম। সরেজমিনে দেখা যায় নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। ফলে সড়কটি ব্যবহারের জন্য উন্মুক্ত করার আগে বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। রাস্তা ক্লিয়ার করার জন্য গাড়ি যাইতে পারে না, এতে নাকি 2 টুকরি খোয়া দিয়ে ফেলাইছে। এর নির্মাণ কাজের অনিয়ম সম্পর্কে জানতে চাইলে এড়িয়ে যান উপজেলা প্রকৌশলী। কাজের সময়সীমা বাড়ানো হয়েছে জানালেও তার কাগজপত্র দেখাননি তিনি। আমরা কয়েকটা চিঠি দিচ্ছি, কাজের গতি কম, ঠিকাদারকে বারবার বলা সত্ত্বেও ঠিকাদার এমন অবস্থা যে আমাদেরকে কয়েকটা চিঠি দেওয়া হয়েছে সে কাজ দ্রুত করার জন্য, কিন্তু উনি সেইভাবে করতেছেন না। আমরা রেগুলার তার সাথে যোগাযোগ করতেছি। আর প্রোডাক্টিভ ওয়ার্কের কাজ প্রায় 80% শেষ হয়ে গেছে, হয়তো আর 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এদিকে বাধা না মেনে অনুসন্ধান চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে ঠিকাদার ও তার সাঙ্গপাঙ্গরা। বুধবার বিকেলে দেশ টিভির সাংবাদিকের উপর করা হয় হামলা। আত্মরক্ষার জন্য ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে আশ্রয় নিলে সেখানে ঢুকেও মারধর করা হয় দেশ টিভির রিপোর্টার আনিসুর রহমানের উপর। আমাদের কাছে অফার আসছে যে এটার জন্য কোনোভাবে কাজ আমরা নিউজ না করি, এই জন্য বিভিন্ন প্রলোভন দিচ্ছে, কিন্তু আমরা সেটিতে রাজি না হয় গত 20 তারিখে আমাকে ডায়াবেটিস হাসপাতালে আমার উপরে হামলা করা হয়। এই বিষয় নিয়ে আমি পরদিন 21 তারিখে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেছি। এই যে ঠিকাদার সাইদুর, যার নির্দেশে এই কাজগুলো হয়েছে, একজনকে আমি চিনতাম, সাব্বির নামে তাকে চিনি। ভাঙ্গা উপজেলার পীরেরচর সিসি রাস্তা ও RAE হাটখোলা রোডের প্রায় 14.50 কোটি টাকার এ কাজ করেছে ঠিকাদার সাইদুর রহমান। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বরাদ্দের অভাবে দীর্ঘ 1 যুগ ধরে বেহাল অবস্থায় পড়ে আছে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ সাতমাথা ফুলতলা সড়ক। বারবার আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি স্থায়ী সংস্কার। ফলে বড় বড় খানাখন্দ আর জলাবদ্ধতাই হয়ে উঠেছে এই সড়কের নিত্যসঙ্গী। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে উন্নয়নের ছোঁয়া লাগতে যাচ্ছে নবগঠিত সিটি কর্পোরেশনের এই গুরুত্বপূর্ণ সড়কে।
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে গোয়াহিল রোড হয়ে ফুলতলা পর্যন্ত সড়কটি যেন বছরের পর বছর অবহেলা আর বৈষম্যের প্রতিচ্ছবি। কোথাও উঠে গেছে পিচ ঢালাই, কোথাও দেবে গেছে সড়ক। সামান্য বৃষ্টিতেই জমে পানি, সৃষ্টি হয় মরণ ফাঁদ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রিকশা চালক, মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঘটছে দুর্ঘটনাও। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশেই রয়েছে জেলা পাসপোর্ট অফিস, নির্বাচন অফিস, মৎস্য ভবন, বিএসটিআই কার্যালয়, নেকটার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা। গেল বছর প্রায় 8.5 লাখ টাকা ব্যয়ে জোড়াতালি সংস্কার করা হলেও তাতে ভোগান্তি কমেনি, বরং বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়েছে লাখো মানুষকে। পানি ওঠে, ড্রেন পরিষ্কার নাই, গাড়ি ঘোড়া চলাতে পারে না, মানুষজন চলতে পারে না, রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না, মোটরসাইকেল নিয়ে যেতে লাগে, পড়ে গেলে অনেক সিএনজি অ্যাক্সিডেন্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা এটাই আবদার করতেছি বগুড়াবাসী, যাতে দ্রুত রাস্তাঘাট সংস্কার করা হয়। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা সম্মিলিতভাবে রাস্তাটার সংস্কার করুক। তবে এবার মিলেছে স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সড়ক সংস্কারে বরাদ্দ দিয়েছে সরকার। গত 10 মে দরপত্রের মাধ্যমে ACPL REC জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেয়া হয়। 3.92 কিলোমিটার সড়কের 950 মিটার অংশে হবে RCC ঢালাই, বাকি অংশে কার্পেটিং। 10 মিটার প্রশস্ত এই সড়কের দুই পাশে থাকবে 4.5 ফুটের ফুটপাত। অগ্রাধিকার ভিত্তিতে ঈদের পরই শুরু হবে নির্মাণ কাজ। টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে ইতিমধ্যে ঠিকাদারও নির্বাচন করা হয়ে গেছে। ঠিকাদারের সাথে আমরা চুক্তিপত্র সিগনেচার করার অপেক্ষায় আছি। সিগনেচার হলে আমাদের ওই রাস্তায় কাজ শুরু হয়ে যাবে। সড়কের পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে 26,60,11,300 টাকা। সাধারণ মানুষের প্রত্যাশা স্বচ্ছতা ও মান বজায় রেখে দ্রুত শেষ হোক এই কাজ, আর চিরতরে দূর হোক দীর্ঘদিনের ভোগান্তি। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। মুন্সিগঞ্জে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে 250 শয্যার জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা। আধুনিক ভবন নির্মাণ হলেও চালু হয়নি ICU, CCU ও আধুনিক অপারেশন থিয়েটারের মতো গুরুত্বপূর্ণ সেবা। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। 2023 সালে নতুন বহুতল ভবনে কার্যক্রম শুরু করে মুন্সিগঞ্জ 250 শয্যার জেনারেল হাসপাতাল। তবে 3 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি 10 শয্যার ICU ইউনিট, CCU এবং আধুনিক অপারেশন থিয়েটার। নির্ধারিত কক্ষগুলো এখনো তালাবদ্ধ। 250 শয্যার হাসপাতাল হলেও এখনো 100 শয্যার জনবল কাঠামো নিয়েই চলছে কার্যক্রম। 10 জন সিনিয়র কনসালটেন্টের বিপরীতে রয়েছে মাত্র 1 জন। সার্জারি, মেডিকেল, নাক, কান, গলা ও চক্ষু সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া নার্স, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতা কর্মীর সংকটও প্রকট। শুধু স্লাইন চলছে, বমি চলছে, কিন্তু আমার বমি কমে নাই। ডাকলে তো কেউ আসে না। ডাক্তার একবার আসছিল, চিকিৎসাপত্র না পাইলে নাকি চিকিৎসাই করবো না। নানান জায়গায় ভাঙ্গা টাঙ্গা বা অসুস্থ, টয়লেট ভালো না, তারপর চিকিৎসার মান যতটুকু দরকার ছিল অতটুকু না, এবং ওষুধ যেটা সাপ্লাই ছিল সাপ্লাই অন বলতেছে নাই। রোগী আসলেই বলে ঢাকা যান, অথচ আমাদের এই মুন্সিগঞ্জ জেনারেল হসপিটালে একটি ICU পড়ে আছে, যেটা খুবই ভালো একটা অবস্থা, কিন্তু সেটা চালু করছে না। আমরা চাই যাতে আমরা মুন্সিগঞ্জবাসী সদর আইসা যা যা নিয়ম, যা যা কথা আমাদের, তা যাতে আমরা পাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসা ও প্রয়োজনীয় জনবল নিয়োগের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমাদের 47 জন ডক্টর আছে, আরো 33টা পদ শূন্য। আমাদের যদি পর্যাপ্ত জনবল দেওয়া হয় তাহলে আমরা ICUটা চালু করা সম্ভব হবে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, অপারেশন থিয়েটার কক্ষের সংস্কার কাজ দ্রুত শেষ করা হবে। এই অর্থ বছরে যেহেতু দিই নাই, যদি এখনো তো 3 মাস আছে, 2.5 মাস আছে আর কি, যদি এর ভিতরে দেয় তাহলে আশা করি আমরা এই জন্যই করে ফেলতে পারবো। চিকিৎসক ও জনবলের সংকট সমাধান করা হলে চিকিৎসা পেতে এলাকার মানুষের ভোগান্তি কমবে, এমনটাই মনে করে সাধারণ মানুষ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।
সাভারে মাদক কারবারির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হন দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন সহ 3 গণমাধ্যম কর্মী। এই ঘটনায় শনিবার 4 জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি ঘটনার মূল হোতা শামীমকে আটক করতে এখনও অভিযান চলছে বলে জানায় পুলিশ। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। শুক্রবার সাভারে পেশাগত দায়িত্ব পালনকালে শীর্ষ মাদক কারবারি শামীম বাহিনীর বর্বরোচিত হামলার শিকার হন দেশ টিভির সিনিয়র সাংবাদিক তাইফুর রহমান তুহিন, ক্যামেরা পার্সন মনিরুল হক কায়ুম এবং এসএটিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। মাদকের সংবাদ সংগ্রহ করতে গেলে শামীম বাহিনীর সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সাংবাদিকদের অপহরণ করে একটি গ্যারেজে আটকে রেখে নির্মমভাবে মারধর ও ছুরিকাঘাত করা হয়। ভাঙচুর করা হয় তাদের গাড়ি ও ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয় সাংবাদিকদের সব মেমোরি কার্ড। বর্তমানে আহত সাংবাদিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই নৃশংস ঘটনার পর সংশ্লিষ্টদের ধরতে দ্রুত অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় শামীম গ্যাংয়ের 4 সদস্যকে। এদিকে গ্রেপ্তারকৃতদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে ঘটনার মূল হোতা শামীমকে আটক করতে এখনও অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর 1-এর সনি স্কয়ারের সামনে মিরপুরে বসবাসরত সচেতন সাংবাদিক সমাজ এর আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখান থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। 71 সালের পর থেকে এ পর্যন্ত যত প্রকার নির্যাতন হয়েছে তার সিংহভাগ সাংবাদিকদের উপর হয়েছে। সাংবাদিকরা সবসময় রাস্তায় মার খেয়ে থাকে। আজকে আমাদের আইন কোথায়? আজকে আমাদের প্রশাসন কোথায়? প্রশাসন কি করে? কেন প্রশাসন আজকে মুখ বুজে সব সহ্য করে? বলতে চাই, অবিলম্বে এই হামলার সাথে যুক্ত যারা আছে তাদেরকে গ্রেফতার করুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অপরাধীদের কঠোর শাস্তি ও গণমাধ্যম কর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি সচেতন মহলের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।